আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জামিনুলস বায়োলজিতে। আমরা আজকে ফ্লোয়েম টিস্যু নিয়ে আলোচনা করব। এটি উদ্ভিদ দেহে খাদ্য পরিবাহী টিস্যু এবং এটিকে আমরা একসাথে জটিল টিস্যুও বলি, কারণ ফ্লোয়েম মূলত 4 প্রকারের সেল দিয়ে তৈরি। একটি হচ্ছে সিপ সেল বা সিপ টিউব, কম্পানিয়ন সেল, দেন ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। নর্মালি যেগুলো আমরা সরল টিস্যু বলি সেখানে এক জায়গাতে শুধু একই রকমের সেল থাকে, বাট ফ্লোয়েমে ডিফারেন্ট এই 4 প্রকারের সেল একসাথে থাকার কারণে আমরা এই টিস্যুটাকে জটিল টিস্যু বলে আলোচনা করতেছি। এবং এটি উদ্ভিদের দেহে পাতা থেকে খাদ্যবস্তুগুলোকে মূলে নিয়ে আসে বলে এটাকে আমরা খাদ্য পরিবাহী টিস্যু বলেও জানি। আমরা অ্যাট ফার্স্ট দেখি যে আমাদের ফ্লোয়েমটা উদ্ভিদের কোথায় অবস্থান করে। তো বন্ধুরা, আমরা যদি দেখি যে এটি একটি উদ্ভিদ, ওকে, আমরা জানি যে উদ্ভিদের যে কাষ্ঠ অঞ্চল আছে এই অঞ্চলটাকে আমরা বলি জাইলেম। আর উদ্ভিদের যে কাঠের বাহিরের দিকে যে বাকল অঞ্চল থাকে, উদ্ভিদের এই বাকলের অঞ্চলটিকে আমরা বলি দিস ইজ ফ্লোয়েম। তাহলে এই বাকলের পার্শ্বটা কাঠের বাহিরের দিকে থাকে ফ্লোয়েম, এখানে পানি ঊর্ধ্বমুখী উত্তোলিত হয়। ওকে, আর এই জাইলেমের বাহিরের দিকে যে ফ্লোয়েম আছে এই ফ্লোয়েমের এইখানে থাকে ক্যাম্বিয়াম। দিস ইজ ক্যাম্বিয়াম টিস্যু। আমি এখানে রেড কালারের দেখাচ্ছি, এটা একটা ক্যাম্বিয়াম। তাহলে আমরা বলতে পারি বিটুইন জাইলেম অ্যান্ড ফ্লোয়েম হ্যাভিং এ স্পেশাল টাইপস অফ টিস্যু, দিস টিস্যু কল্ড ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম একই সাথে, এটাকে ভাজক টিস্যু বলা হয়। এই ক্যাম্বিয়াম একই সাথে ভেতরের দিকে 4 রকমের সেল তৈরি করে, যেটা আমরা জাইলেমের পার্ট বলি, ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর এই ক্যাম্বিয়ামই একই সাথে বাহিরের দিকে, আউটসাইড অফ দ্য জাইলেমের বাহিরের দিকে ক্যাম্বিয়াম ফ্লোয়েম সেল টিস্যু তৈরি করে। ফ্লোয়েম টিস্যুতে 4 প্রকারের সেল থাকে। আমরা ফ্লোয়েম টিস্যুতে 4 প্রকারের সেল পাই। সেই 4 প্রকারের সেলকে যদি আমরা আলোচনায় আনি, তাহলে আমরা প্রথম সেলটিকে বলে থাকি আমরা সিভ টিউব অর সিভ সেল। সিপ টিউব যেটা নলাকৃতির সেল, আর সিপ সেল এটা ঘনাকৃতির সেল। এই দুইটা টিউব বা সেল উদ্ভিদ, 2 রকমের উদ্ভিদে পাওয়া যায়। আমরা নগ্নবীজ উদ্ভিদকে বলি জিমনোস্পার্ম এবং আবৃতবীজ উদ্ভিদকে বলি অ্যাঞ্জিওস্পার্ম। তো নগ্নবীজ উদ্ভিদ যেটা আমাদের জিমনোস্পার্ম, এই জিমনোস্পার্মে পাই আমরা সিপ সেল, আর আমরা সিপ টিউবগুলো পাই অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, আবৃতবীজ উদ্ভিদে আমরা সিপ টিউব পাই। আমরা যদি দুটার পার্থক্য দেখি তাহলে দেখতে পাবো যে সিপ টিউব যেটি, এটি নলাকৃতির সেল, ওকে, আর সিপ সেল যেটি, এটি ঘনাকৃতির সেল। এই নলাকৃতির সেলগুলো একটির পর একটি সজ্জিত হয়ে একটা প্রস্থপ্রাচীর গলে গেলে একটা লম্বা নল তৈরি হয়, যেমনটি আমরা ভেসেলে পেয়েছিলাম। সেলগুলো একটার পর একটা সজ্জিত হয়ে প্রস্থপ্রাচীর গলে গিয়েছিল। বাট এদের ক্ষেত্রে প্রস্থপ্রাচীরগুলো সম্পূর্ণভাবে বিগলিত হয় না। এদের ক্ষেত্রে প্রস্থপ্রাচীরগুলো ছিদ্র বিশিষ্ট হয়। এই ছিদ্রগুলোকে আমরা পোর বলি, ওকে, এবং এই ছিদ্রগুলো সমদূরত্বে অবস্থান করে, অর্থাৎ সূক্ষ্ম চালুনির মতো ছিদ্র বিশিষ্ট এই প্লেট বা পাত, এই পাতটিকে আমরা বলি সিভ প্লেট। দিস ইজ সিভ প্লেট। আর যেটা সিভ সেল, এদেরও প্রাচীর থাকে, এদেরও প্রস্থপ্রাচীর থাকে। বন্ধুরা, এটা ঘনাকৃতির সেল। ওকে, আমি আর একটা ঘনাকৃতির সেল আঁকাচ্ছি। ওকে, বাট এদের ক্ষেত্রে যে পোরগুলো থাকে এদেরও প্রস্থপ্রাচীর সম্পূর্ণ বিগলিত হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঘনাকৃতির সেলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা পোরগুলোকে সমদূরত্বে পাই না। এখানে কিছু পোর পেলাম, এখানে কিছু পোর পেলাম, ওকে, তখন আমরা এই যে অসম দূরত্বে কিছু গ্রুপ, এখানে কিছু পোর আসছে, এখানে কিছু পোর আসছে, এভাবে বিদ্যমান এই পোরটিকে আমরা বলি সিভ এরিয়া। ওকে, তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ সিভ প্লেট। আবৃতবীজ উদ্ভিদের 2টি সিপ সেল, এটা লম্বা লম্বা, এটাও সিপ সেল, এটাও সিপ সেল। তবে এদের সিপ সেলকে গুলোকে বলা হয় সিপ টিউব, আর এদেরগুলোকে সিপ সেল বলা হয়। দুটোই সেল, বাট এটা সেল, এটা টিউব। এদের ক্ষেত্রে পোরগুলো সমদূরত্ব অবস্থান করে এবং পুরো প্লেট জুড়ে সমানভাবে ছিদ্রগুলো থাকে, এই জন্য এটাকে পোর মানে ছিদ্র। এই পোর সমদূরত্ব থাকার কারণে এটাকে বলছি সিপ প্লেট। আর এদের ক্ষেত্রে পোরগুলো একটা অঞ্চলব্যাপী জুড়ে থাকে, কিছু কিছু অঞ্চলে থাকে তো কিছু কিছু অঞ্চলে থাকে না, যেমন আমরা এখানে পাইনি। এই জন্য এই বিষয়টাকে বলা হচ্ছে সিভ এরিয়া। ক্যাম্বিয়াম যখন বিভাজনের মাধ্যমে একটি
সিপ টিউব বা সিপ সেল তৈরি করে, ঠিক তখন সে সাথে সাথে আর একটি সেল তৈরি করে। আমরা জানি যে দিস ইজ ক্যাম্বিয়াম সেল, আমরা ক্যাম্বিয়ামকে লাল দেখিয়েছিলাম, এইটা একটা ক্যাম্বিয়াম সেল। ওকে, এই ক্যাম্বিয়াম সেলটা বিভাজিত হলো, বিভাজিত হয়ে সে দুইটা সেল তৈরি করে, একটা সিপ সেল আর সাথে আর একটা সেল থাকে, ওই সেলটাকে বলা হয় কম্পানিয়ন সেল। তাহলে ক্যাম্বিয়াম নিজে বিভাজিত হয়ে দুটি সেল তৈরি করে বাহিরের দিকে ফ্লোয়েম টিস্যুর জন্য, একটা সিপ সেল আর একটা কম্পানিয়ন সেল বা সঙ্গী কোষ। সিপ সেলটি আমাদের সূক্ষ্ম চালনের মতো ছিদ্র বিশিষ্ট হয়, এদের কোনো নিউক্লিয়াস থাকে না, এদের নিউক্লিয়াস প্রথম অবস্থায় থাকে, পরে বিনষ্ট হয়ে যায়, আর কম্পানিয়ন সেলে নিউক্লিয়াস থাকে। তাহলে ক্যাম্বিয়াম থেকে এই সেলও পেয়েছি, পাশাপাশি আমরা এই সেলটিকেও পেয়েছি, দিস ইজ কম্পানিয়ন সেল। অর্থাৎ প্রত্যেকটি সিপ সেল বা সিপ টিউব সেলের পাশে আমাদের সঙ্গী কোষ থাকে, যেটাকে আমরা বলি কম্পানিয়ন সেল। তো আমরা বলতে পারি যে আমাদের সেকেন্ড টাইপ যে সেলটি রয়েছে সেটাকে আমরা বলতে পারি কম্পানিয়ন সেল। এটা আমরা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কম্পানিয়ন সেল বলবো, আর নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা এটাকে বলবো অ্যালবিউমিনাস সেল। দিস ইজ আরেকটা নগ্নবীজীতে পাওয়া যায় অ্যালবিউমিনাস সেল। একই ব্যাপার, যদি আমাদের আবৃতবীজী সিপ সেলের পাশে থাকে সেটাকে কম্পানিয়ন সেল বলা হয়, আর যদি নগ্নবীজীর সিপ সেলের পাশে থাকে, নগ্নবীজী উদ্ভিদ মানে যাদের বীজ অনাবৃত অবস্থায় থাকে, এদের ক্ষেত্রে যে সেলগুলো থাকে সেগুলোকে আমরা অ্যালবুমিনাস সেল বলে জানি। ওকে বন্ধুরা, আমরা এখন যদি দেখি, আমরা এটাকে জটিল টিস্যু বলতেছি কারণ এই জায়গায় দুই রকমের সেল পেয়ে গেছি অলরেডি আমরা, একটা সিপ সেল বা সিপ টিউব, একটা কম্পানিয়ন, একটা সিপ সেল, একটা অ্যালবুমিনাস সেল। অ্যালবুমিনাস সেলগুলো নিউক্লিয়াস বিশিষ্ট হয়, আমরা দেখিয়েছি, এখানে আমাদের নিউক্লিয়াস দেখাতে হবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাকল, যেটা জাইলেম বা কাঠের বাহিরের দিকে যেটা বাকল রয়েছে, সেখানে আমি অলরেডি দুইটি সেল দেখিয়েছি, একটা হচ্ছে সিপ সেল, একটা হচ্ছে কম্পানিয়ন বা অ্যালবুমিনাস সেল। ওকে বন্ধুরা, আমরা 3 নম্বর যে সেলটির কথা বলছি যে এটা হচ্ছে প্যারেনকাইমা জাতীয় সেল। প্যারেনকাইমা পাতলা প্রাচীর বিশিষ্ট, এটিও তৈরি করবে ক্যাম্বিয়ামই, অর্থাৎ আরও কিছু ক্যাম্বিয়াম থাকে, তারা বিভাজনের মাধ্যমে পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা সেল তৈরি করে। এবং ক্যাম্বিয়াম যদি বাহিরের দিকে বিভাজন করে বাহিরের দিকে সেল জমা করে প্যারেনকাইমা, তখন আমরা ওই এই আমাদের ফ্লোয়েমে থাকে বলে, ফ্লোয়েম টিস্যুতে একটা জটিল টিস্যু, এখানে ফ্লোয়েমে এই প্যারেনকাইমা থাকে বলে আমরা এই প্যারেনকাইমাটাকে বলি ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে আমরা 3 নম্বরে যে সেলটি পাচ্ছি, এই সেলটিকে আমরা বলি ফ্লোয়েম প্যারেনকাইমা। এখন এখানে আমাদের প্রচুর প্যারেনকাইমা আছে, ওকে আমরা দেখাচ্ছি, আমরা রেড কালারের দেখাচ্ছি যে, আচ্ছা আমরা প্যারেনকাইমাগুলোকে আমরা গ্রিন কালারের দেখাই, প্যারেনকাইমাগুলোকে আমরা গ্রিন কালারের দেখাই। ক্যাম্বিয়াম থেকে দুটি প্যারেনকাইমা ডেভেলপ করছে মাইটোসিসের মাধ্যমে। নাও দেয়ার আর ম্যানি প্যারেনকাইমা প্রেজেন্ট অ্যাট দ্য ফ্লোয়েম টিস্যু। ওকে, গ্রিন কালারের। অলসো নগ্নবীজী উদ্ভিদেও আমরা গ্রিন কালারের প্যারেনকাইমাগুলোকে পাচ্ছি। প্যারেনকাইমাগুলো নিউক্লিয়াস বিশিষ্ট, এই নিউক্লিয়াস বিশিষ্ট হওয়ার কারণে তারা জৈবিক কাজ করতে পারে, বিভিন্ন উপাদান তৈরি করতে পারে, এবং পাতলা প্রাচীর বিশিষ্ট বলে তারা সাইটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারে। মানে আমার ফ্লোয়েম যে টিস্যু রয়েছে অলরেডি এটা জটিল হয়ে গেছে, কারণ 3টা সেল পাইছি, সিপ সেল, কম্পানিয়ন সেল এবং প্যারেনকাইমা সেল এক জায়গায় রয়েছে। মজার বিষয় হচ্ছে কি বন্ধুরা, যে এখানে যে প্যারেনকাইমাগুলো আছে না, এই প্যারেনকাইমাগুলো এখানে গ্রাউন্ড টিস্যু হিসেবে কাজ করে। গ্রাউন্ড মানে হচ্ছে যে যেখানে কোনো কিছু অবস্থান করে। তো অ্যাট ফার্স্ট এখানে মূলত প্রচুর প্যারেনকাইমা থাকে, আর প্যারেনকাইমাতেই ওই সিপ সেল, কম্পানিয়ন সেল, ফাইবারগুলো গিয়ে অবস্থান থাকে। মনে করো যে পুকুরে পানি আছে, পানিটা একটা মাধ্যম বা একটা গ্রাউন্ড, সেখানে আমি ডুব দিলাম, আরেকজন ডুব দিল, আরেকজন ডুব দিল, এভাবে ওই পানিটা তখন কী করতেছে, অনেককে ধারণ করতেছে, ব্যাপারটা ঠিক তাই। তো আমরা ফ্লোয়েম যখন তৈরি করি, তখন ফ্লোয়েমে সবার আগে প্যারেনকাইমা দিয়ে আমরা ফিল করি জায়গাটা, তারপরে সেখানে প্রয়োজন অনুসারে কিছু ক্যাম্বিয়াম সিপ সেল তৈরি করে, কিছু ক্যাম্বিয়াম কম্পানিয়ন সিপ সেল এবং কম্পানিয়ন সেল তো একসাথেই হয়। আবার কিছু ক্যাম্বিয়াম রয়েছে যারা ফাইবার তৈরি করে, সাম অফ দ্য ক্যাম্বিয়াম ফরমেশন ফাইবার আউটসাইড অফ দ্য জাইলেম। নাও আমরা ফাইবার দেখব। তাহলে ফ্লোয়েমের যদি আমাদের জাইলেমের বাইরের দিকে যদি এখানে ফাইবার থাকে, আমরা ওই সেলটিকে বলি ফ্লোয়েম ফাইবার। তাহলে আমরা 4 নম্বর টাইপের যে সেলটি পাচ্ছি, দিস কল্ড ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে আঁশের মতো। আমরা এখন দেখতেছি যে আমাদের লালগুলোকে আমরা ক্যাম্বিয়াম বলছিলাম, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকে। এই ক্যাম্বিয়াম সেলগুলো এখন মাইটোসিসের মাধ্যমে আমাদের ফাইবার তৈরি করবে। আমরা ফাইবারগুলোকে লিগনিফাইড সেল বলি, মানে এদের প্রাচীরে প্রচুর লিগনিন জমা হয়। এগুলো ডেড সেল, প্যারেনকাইমা জীবিত, সঙ্গী কোষ জীবিত, হ্যাঁ,
এরা ডেড সেল। এই ডেড সেলগুলো কি করে মেকানিক্যাল সাপোর্ট দেয় আমাদের। এভাবে যেমন প্যারেনকাইমা যেমন গ্রাউন্ড হিসেবে কাজ করছে ভিত্তি, এখন এই ভিত্তির ভেতরে আমরা কিছু ফাইবারকে রাখতেছি, সাম ফাইবারস প্রেজেন্ট অ্যাট দ্য ফ্লোয়েম টিস্যু। এতে করে হয় কি ফ্লোয়েমটা সুরক্ষিত থাকে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্যারেনকাইমা জীবিত সেল, পাতলা প্রাচীর, সঙ্গী কোষ বা কম্পানিয়ান সেল জীবিত, নিউক্লিয়াস বিশিষ্ট পাতলা প্রাচীর। আমাদের সিভ সেলগুলোরও প্রাচীর লিগনিফিকেশন হলেও এটা পাতলাই হয়, কারণ ভেতর দিয়ে খাদ্যবস্তুর যাতায়াত করতে হয়। তো সবগুলোই কেমন কেমন একটা নমনীয়তা একটা ভাব পাওয়া যাচ্ছে। তাহলে এই জায়গায় একটা সাপোর্ট দিবে কে, মেকানিক্যাল সাপোর্ট দিবে কেউ, তখন আমরা ওই জায়গাতে আমরা ফাইবারের অস্তিত্বের ঘোষণা করি। তাহলে আমাদের আবৃতবীজ উদ্ভিদেও ফাইবার থাকে ফ্লোয়েম টিস্যুতে, আমাদের নগ্নবীজ উদ্ভিদেরও ফাইবার থাকে ফ্লোয়েম টিস্যুতে। রিমেম্বার, ফাইবার অনেক জায়গাতে থাকতে পারে, যদি ফ্লোয়েমে ফাইবার থাকে তখন আমরা এই ফাইবারটিকে বলি বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার, এই ফ্লোয়েম ফাইবারটাকে আমরা বলি দিস ইজ বাস্ট ফাইবার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লোয়েম একটা টিস্যু, গুরুত্বপূর্ণ টিস্যু, যা পাতা থেকে উৎপাদিত খাদ্যবস্তুগুলোকে আমরা মূলে নিয়ে এসে জমা করি বা ফলে গিয়ে জমা করি। আর ফ্লোয়েমটা জাইলেমের বাহিরের দিকে অবস্থান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে, মাঝখানে থাকে ক্যাম্বিয়াম, ভাজক টিস্যু, খুব পাতলা, ভেতরে কাঠ, বাহিরে বাকল। কাঠ, জাইলেম, বাকল, ফ্লোয়েম। কাঠ এবং বাকলের মাঝখানে থাকবে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামটা অত্যন্ত পাতলা, এই পাতলা কোষগুলো জীবিত, এরাই ভেতরের দিকে সেল ডিভিশনের মাধ্যমে জাইলেম তৈরি করে, আর বাহিরের দিকে ডিভিশনের মাধ্যমে তারা ফ্লোয়েম তৈরি করে। ফ্লোয়েম যখন তারা তৈরি করে সবার আগে তারা প্যারেনকাইমা তৈরি করে, কারণ প্যারেনকাইমাটা গ্রাউন্ড। এরপর তারা সেখানে সিভ নল বা সিভ টিউব তৈরি করে। এরপর তারা সেখানে, আমাদের যখন সিভ টিউব তৈরি হয় আমাদের সাথে সাথেই কিন্তু কম্পানিয়ান তৈরি। আমরা বলছিলাম যে আমাদের ক্যাম্বিয়াম যখন বিভাজনের মাধ্যমে সিভ সেল তৈরি করে তখন আর একটা সেল হয়। আমরা জানি একটা সেল বিভাজনের মাধ্যমে দুইটা হয়, একটা সিভ সেল, একটা কম্পানিয়ান সেল পাশাপাশি হচ্ছে। তাহলে এখানে সিভ কম্পানিয়ান পাশাপাশি পাচ্ছি। পরবর্তীতে সেখানে যান্ত্রিক সাপোর্টের জন্য ফাইবার আনা হয়, ওটাও ক্যাম্বিয়াম থেকে ডেভেলপ। অর্থাৎ অল অফ দ্য ফ্লোয়েম টিস্যু সেলস কামস ফ্রম ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামই বিভাজনের মাধ্যমে সেই সেলগুলোর যোগান দেয়, আবার নতুন নতুন ক্যাম্বিয়াম সৃষ্টিও হয়। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সবসময় উদ্ভিদের বৃদ্ধি তো আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে, সবসময় কিন্তু আমরা ফ্লোয়েমগুলোকে একসাথে তৈরি করতে পারি না। দেখা গেল আজকে কিছু ফ্লোয়েম সেল উদ্ভিদ তৈরি করলো, তারপরে আবার কিছু ফ্লোয়েম সেল তৈরি করলো, তখন হয় কি ওই পূর্বের ফ্লোয়েম সেলটাকে চাপ দিয়ে বাইরের দিকে পাঠিয়ে দেওয়া হয়। পরে ক্যাম্বিয়াম আবার কিছু ফ্লোয়েম তৈরি করলো, তখন এভাবে ক্যাম্বিয়াম কর্তৃক বারংবার উৎপাদিত ফ্লোয়েমগুলো যখন বাইরের দিকে চাপ দিবে তখন পূর্বে যে ফাইবারটা তৈরি হয়েছিল, মানে পূর্বে যে ফ্লোয়েমটা তৈরি হয়েছিল, সেই ফ্লোয়েমটা উদ্ভিদ দেহ থেকে আলাদা হয়ে যাবে। এটাকে আমরা ডেড বা কর্ক ক্যাম্বিয়াম বলি। এটা উদ্ভিদের গা থেকে, আমরা জানি যে উদ্ভিদের বাকল আস্তে আস্তে খুলে পড়ে যায়। ওকে, তাহলে নতুন নতুন ক্যাম্বিয়াম, তাহলে আমরা নতুন নতুন ক্যাম্বিয়াম সৃষ্টি হয়। তাহলে আমরা একটা বিষয় অনুধাবন করতে পারতেছি যে কিছু ক্যাম্বিয়াম কর্তৃক উৎপাদিত কিছু ফ্লোয়েম আগে তৈরি হয় যা বাহিরের দিকে চলে যায়, আর ক্যাম্বিয়াম কর্তৃক উৎপাদিত কিছু ফ্লোয়েম পরে তৈরি হয় যা ক্যাম্বিয়ামের সাথে থাকে। তাহলে বন্ধুরা, আমি যদি মনে করি যে এটা একটা ক্যাম্বিয়াম ভাজক টিস্যু, ওকে, ও ফ্লোয়েম তৈরি করছে। ধরো বন্ধুরা, এইটা একটা ফ্লোয়েম, এটা আর একটা ফ্লোয়েম, এটা আর একটা ফ্লোয়েম, এখানে জটিল টিস্যু। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই ফ্লোয়েমটার বয়স কম, এটা আজকেই তৈরি হয়েছে, এটা গতকালকে হয়েছে, এটা তার আগের দিন হয়েছে, মানে এটা পুরাতন ফ্লোয়েম। তো যে ফ্লোয়েমটা পূর্বে তৈরি হয়েছিল সেই ফ্লোয়েমের প্রাচীরে অনেক উপাদান জমা হয় বলে ফ্লোয়েমের ভেতরের ব্যাসটা কমে যায়, আর যেটা একটু মাঝামাঝি, আর যেটা আজকে তৈরি হয়েছে সেটার প্রাচীর অত্যন্ত পাতলা এবং ব্যাসটা অনেক মোটা। তাহলে আমরা বলতে পারি যে ফ্লোয়েম মানে বাকল ক্যাম্বিয়ামের বাহিরের দিকে থাকে, জাইলেম এবং ক্যাম্বিয়ামের বাহিরের দিকে থাকে। এই ফ্লোয়েম একটা অঞ্চল, বাকল, এই বাকলের সব থেকে বাহিরের দিকে, মোস্ট অফ দ্য আউটার লেয়ার অফ ফ্লোয়েমের সব থেকে বাহিরের অঞ্চলটার লুমেন ছোট হয়, কারণ এটার বয়স বেশি, এটার বয়স কম, এটার বয়স আরও কম। তো যেটার বয়স কম সেই ফ্লোয়েমটাকে আমরা মেটাফ্লোয়েম বলি, আর যেটার বয়স বেশি সেটাকে বলা হয় প্রোটোফ্লোয়েম। তাহলে আমরা উৎপাদন শৈলী দিক থেকে বা উৎপাদন কৌশল দিক থেকে আমরা দেখতে পাচ্ছি দুই প্রকারের ফ্লোয়েম রয়েছে। এক প্রকারের ফ্লোয়েমকে বলা হয় প্রোটোফ্লোয়েম, যা আগে তৈরি হয়েছে, আর এক প্রকার ফ্লোয়েমকে বলা হয় মেটাফ্লোয়েম, যা পরে তৈরি হয়েছে। মোটামুটি আমরা ফ্লোয়েম সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। ফ্লোয়েম একটা জটিল টিস্যু, এটা খাদ্য পরিবাহী
টিস্যু, এখানে মেকানিক্যাল সাপোর্টের জন্য ফাইবারের প্রয়োজন পড়ে। প্যারেনকাইমাটা গ্রাউন্ড হিসেবে কাজ করে, ওই যে বললাম পুকুরা পানি আছে সেখানে আমরা ডুবে আসছি, তাহলে এখানে প্যারেনকাইমাটা ওরকম একটা ধারক হিসেবে কাজ করে, যেখানে 3 প্রকারের সেল ডুবে থাকে, সিভ সেল বা সিভ টিউব, সিভ সেল বলবো নগ্নবীজি আর সিভ টিউব বলবো আবৃতবীজি। আর থাকে আমাদের ফাইবার যান্ত্রিক দৃঢ়তা প্রদানের জন্য। আর কম্পানিয়ান সেল তো তখনই তৈরি হয়ে যায় যখন ক্যাম্বিয়াম সিভ সেল তৈরি করে, তখন তার একটা কম্পানিয়ান সেল বা সঙ্গে কোষ তৈরি করে। এখানে জীবিত সেল আমরা বলতেছি মোটামুটি দুইটা, একটা হচ্ছে প্যারেনকাইমা এবং কম্পানিয়ান সেল। আর ডেড সেল বলতে আমরা বুঝি সিবনল বা সিবনল এবং ফাইবারগুলোকে আমরা ডেড সেল বলতেছি, কারণ ফাইবার এখানে মেকানিক্যাল সাপোর্ট প্রদান করে। এবং উদ্ভিদে উৎপন্ন খাদ্যগুলো এই বাকল বা ফ্লোয়েমের মাধ্যমে মূলে স্থানান্তরিত হয়। আর যদি উদ্ভিদটি ফলবতী বৃক্ষ হয়, মানে ফল ধারণ করছে, তখন পাতায় উৎপাদিত খাদ্যগুলো আমাদের ফলে এসে স্থানান্তরিত হয়। তো আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়ালটি তোমরা এনজয় করছো। এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা ফ্লোয়েম টিস্যু সম্বন্ধে একটা আইডিয়া লাভ করতে পারছো। যদি এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, দেন তোমাদের সামনে আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমার কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।